তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। আজকে আমাদের পুরীতে ডে 3। এখন ঘড়িতে বাজে ঠিক 5:50 আর আমাদের আজকে সাইট সিনের যে ওটিডিসির বাস সেটাই পান্থনিবাস লজের সামনে থেকেই ছাড়বে ঠিক 6:30টার সময়। আমাদের টাইম দেওয়া হয়েছিল 6:15-র মধ্যে এখানে এন্ট্রি করার জন্য। যাই হোক, আমরা 5:50-এর মধ্যেই চলে এসেছি। আর এখানে আসার জন্য আমাদের হোটেল থেকে টোটো ভাড়া পড়লো 180 টাকা, মানে প্রতি পার্সন 30 টাকা করে নিয়েছে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি শানু, তোমরা দেখছো তুরন্ত শানু। আমাদের আজকে সাইট সিনের বাস চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যে বাসটা, এই বাসটা করে যাব। এছাড়াও আরও দুখানা বাস আছে, যেটা একটা চিল্কা যাবে আর পিছনেরটা কোনারক যাবে। তো আমি আমাদের বাসে উঠে পড়ি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো হচ্ছে আমাদের বাসের ভিতরের ভিউটা, আর পুরোটাই কমপ্লিটলি এসি। আর আজকের দিনটা মেঘলা থাকায় আমাদের ঘোরাটাও বেশ ভালো লাগছে, কারণ গরমটা খুব কম লাগছে। যাই হোক, আমাদের বাস এখন 7:20 সময় প্রথম হল্ট দিল ব্রেকফাস্টের জন্য। এই পিছনে দেখতে পাচ্ছ যে ধাবাটা রয়েছে এইখানটাতে। আর আজকে আমাদের সাইট সিনে ফার্স্ট ভিজিটিং প্লেস হলো ধৌলগিরি। ধৌলগিরি যাব, সেখানে গিয়ে ভিডিও করব আর তোমাদের সেখানে ফ্যাক্টও তুলে ধরবো। আর এখানে দেখতে পাচ্ছ ইডলি ধোসার পাশাপাশি লুচি পরোটা সবই পাওয়া যায়, তাই টিফিনটা এখানেই সেরে নিতে পারো। প্রথম সাইট সিন চলে এসেছি, সেটা হলো ধৌলগিরি। ধৌলগিরি হলো একটা শান্তিস্তূপা। বিশ্বে এরকম দুটো শান্তিস্তূপা রয়েছে, তার মধ্যে একটা হলো এইটা। চলো ফ্যাক্ট জানার সাথে সাথে তোমাদের আমি ধৌলগিরিটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই পাশে একটা রয়েছে, আর উপরে আরও 3 পাশে 3টে রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ এইদিকেও যেমন সিংহ রয়েছে, ওইদিকেও সিংহ রয়েছে। প্রত্যেকটা গেটে সিংহের একটা ইয়ে রয়েছে। চলো উপরে যাওয়া যাক। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ শান্তিস্তূপার যে হিস্ট্রি সেটা রয়েছে। মগধের রাজা অশোক কলিঙ্গ দখলের আশায় ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ ঘটিয়েছিল। আর এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি দেখে তিনি বেশ কিছুটা বিচলিত হয়ে এই স্থানেই নিজের ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। তাই তো এখানে জাপান এবং ভারতীয় বৌদ্ধ সংস্থার পক্ষ থেকে একটি শান্তিস্তূপা তৈরি করা হয়েছে, যেটি মহাযানদের অন্তর্গত। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে দয়া নদী, এই নদীটা ভয়াবহ কলিঙ্গ যুদ্ধের কারণে রক্তের মতো লাল বর্ণের হয়ে গিয়েছিল। ইতিহাসের পাতা থেকে জানা যায় কলিঙ্গ যুদ্ধের পর থেকে মহারাজ অশোক আর কোনোদিনই কোনো যুদ্ধে নিজেকে যুক্ত করেননি। এই জায়গাটা দেখতে পাচ্ছ, যারা হ্যান্ডিক্যাপ বা সিনিয়র সিটিজেন তাদের জন্য লিফটের ব্যবস্থাও রয়েছে। সিঁড়ি না চলে এখানে ডাইরেক্ট লিফট দিয়ে উঠতে পারবে। ধৌলগিরি দেখে এবার আমরা চলে যাচ্ছি টেম্পো ট্রাভেলের ছোট বাসে। হ্যাঁ, টেম্পো ট্রাভেলের বাস করেই ধৌলগিরি নিয়ে আসা হয়েছিল। মাঝপথে বড় বাস ছেড়ে দিতে হয়েছিল। যাই হোক, আর এখানে স্টপেজ টাইম হলো 10 থেকে 15 মিনিট। আমাদের এখানে 15 মিনিট টাইম দেওয়া হয়েছিল স্টপেজ টাইম। পুরীর এই লিঙ্গরাজ মন্দিরে তোমরা দেখতে পাবে শিব এবং বিষ্ণুর একটি লিঙ্গতেই পুজো হচ্ছে, যেটি সারা ভারতে আর কোথাও দেখতে পাওয়া যায় না। এছাড়া এই মন্দিরে প্রবেশ করার জন্য অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী হতে হবে। হিন্দু ধর্মের মানুষ ছাড়া অন্য কেউ এই মন্দিরে প্রবেশ করতে পারে না। তোমরা যদি সকাল সকাল এই মন্দিরে আসো, তাহলে খুব কাছ থেকে মহাদেব এবং বিষ্ণুর যে লিঙ্গ সেটা দেখতে পাবে। এছাড়া এই মন্দিরটি উড়িষ্যার অন্যান্য মন্দিরের মতো কলিঙ্গ স্থাপত্যে তৈরি। লিঙ্গরাজ মন্দির চত্বরটি ছোট বড় 100টিরও বেশি মন্দির নিয়ে তৈরি হয়েছে, যেটা তোমাদের দেখতে বেশ কিছুটা সময় লেগে যাবে, কিন্তু ওটিডিসি বাসে করে এলে তোমরা অতটা সময় পাবে না। ওই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড়টা, ওটা হচ্ছে খণ্ডগিরি, আর ওখানেই জৈন টেম্পলটা রয়েছে। তোমরা আমার পিছনে ভিউটা হয়তো দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর। এখন যে দেখতে পাচ্ছ উদয়গিরি এবং খণ্ডগিরি দুটি পাহাড়। একটি পাহাড়ে রয়েছে মহাবীরের একটি মন্দির, আর অন্য পাহাড়টিতে রয়েছে বৌদ্ধ ভিক্ষুক বা সন্ন্যাসীদের আবাসস্থল। খুব ছোট ছোট এই স্থলগুলোতে বৌদ্ধ সন্ন্যাসীরা নিজেদের জীবনযাপন করত এবং সাধনা করত। উদয়গিরির পাহাড়ের উপর থেকে তোমরা পুরো শহরটিকে দেখতে পাবে, যেটা দেখতে বেশ সুন্দর লাগবে তোমাদের। তবে হ্যাঁ, এখানে বয়স্ক মানুষরা যদি এসে থাকেন তাহলে উপরে উঠতে বেশ কিছুটা কষ্ট হতে পারে। এবার আসা যাক কিভাবে ওটিডিসি বাস বুক করবে। স্বর্গদ্বার থেকে মাত্র 2 মিনিটের রাস্তা পুরী স্টেশনের দিকে। দেখবে রাস্তার ধারেই রয়েছে ওটিডিসি বাসের বুকিং কাউন্টার।
সেখানে তোমাদের ফিজিক্যালি গিয়েই বুক করতে হবে, অনলাইনে কোনো ব্যবস্থা নেই। এছাড়া এখানে একটি নতুন নিয়ম শুরু হয়েছে, এখানে কোনো ক্যাশ নেওয়া হচ্ছে না, অনলাইন ট্রানজ্যাকশনই একমাত্র বুকিংয়ের রাস্তা। এই জায়গাটা দেখতে পাচ্ছ শিলালিপি খোদাই করা রয়েছে, এখনও অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে। ব্যাটারির গাড়ি ছেড়ে এবার বাসে করে যাব জঙ্গল সাফারি করতে, তো চলো। लेफ्ट साइड देखो, लेफ्ट साइड একটা দিয়া আর ওখানে একটা দিয়া। নন্দনকানন ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম চিড়িয়াখানা। এখানের বিশেষত্ব হলো এখানে তোমরা জঙ্গল সাফারির মতো ব্যবস্থা রয়েছে। তবে নন্দনকাননে প্রবেশ করতে 50 টাকার টিকিটের মধ্যে জঙ্গল সাফারি ইনক্লুডেড নেই, এটা তোমাদের আলাদা করে টিকিট কাটতে হবে। এছাড়া নন্দনকানন পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখার জন্য 80 টাকা দিয়ে ব্যাটারির গাড়িও তোমরা বুক করতে পারো। তবে হ্যাঁ, আমরা এগুলো সবই ওটিটিসির বাসের যে গাইড ছিলেন তাকেই আমরা সব টাকাটা দিয়ে দিয়েছিলাম, তিনি পুরো ব্যাপারটা দেখেছিলেন, যার ফলে অল্প সময়ে সব কিছু ম্যানেজ হয়ে গিয়েছিল। তোমরা যদি ওটিটিসি বাসে করে যাও তাহলে তাকেই এই ব্যাপারটির দায়িত্ব দিতে পারো, আর না হলে নিজেরা গেলে তোমাদের কাউন্টারে গিয়ে বুক করতে হবে লম্বা লাইন দিয়ে। থেকে বড় অ্যানিমাল যেটা গন্ডার হাতির পরে এটা পৃথিবীর সবথেকে বড় স্থলচর প্রাণী। আর জলহস্তির একটা স্পেশালিটি হচ্ছে এর নাম জলহস্তি, জলে থাকে কিন্তু দুর্ভাগ্য জলে সাঁতার কাটতে পারে না, জলে ভাসতেও পারে না। বাচ্চা জন্মও জলের ভেতরে করে, 16 ঘন্টা জলে ডুবে থাকে। আর একটা স্পেশালিটি হচ্ছে ওর গায়ে লোম নেই বলে ওর যে ঘামটা বেরোয় ওটা পিঙ্ক কালারে বেরোয়, লাল কালার। নন্দনকানন ঘোরার পরে আমাদের 30 মিনিটের ব্রেক দেওয়া হয়েছিল দুপুরবেলার লাঞ্চের জন্য। নন্দনকাননের ভিতরে রয়েছে সরকারি রেস্টুরেন্ট, যেখান থেকে তোমরা দুপুরের খাবার খেতে পারো। তবে এখানে ভেজ থালির দাম 150 টাকা, তাই তোমরা চাইলে বাইরের থেকেও খেয়ে থাকতে পারো। এই নন্দনকাননের চিড়িয়াখানাটার সামনেই অনেক দোকান পেয়ে যাবে এবং সেখানে ভেজ থালি এর থেকে অনেক কমে পেয়ে যাবে, তাই চাইলে তোমরা সেখান থেকে ট্রাই করে দেখতে পারো। এটা স্টেট মিউজিয়াম, রাজ্য সংগ্রহালয়। এখানে 3টে মিউজিয়াম আছে ভুবনেশ্বরে, তার ভিতরে এটা রাজ্য সংগ্রহালয়। এখন ঘড়িতে বাজে ঠিক 4:30, আর আমাদের ট্যুরটার প্রায় শেষ দিকে বলতে পারো। আর এখন আমি রয়েছি কোণার্কের সূর্য মন্দিরে। কোণার্কের সূর্য মন্দিরে ঢুকতে তোমাদের এন্ট্রি ফি লাগবে 40 টাকা পার পার্সন। কোণার্কের এই সূর্য মন্দিরটি আজ থেকে প্রায় 800 বছর আগে তৈরি হয়েছিল, যেটি সম্পূর্ণ তৈরি না হলেও এই মন্দিরটি দেখার জন্য সারা ভারতবর্ষ থেকে লোক এসে থাকে। এর স্থাপত্যশৈল অসাধারণ সুন্দর। কোণার্কের এই সূর্য মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়ে থাকে। আর আজকের ওয়েদারটাও বেশ মজাদার, কখনো বৃষ্টি কখনো আবার রোদ। যাই হোক, একটু আগে বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল, আর এখন মোটামুটি ভালোই রোদ্দুর উঠেছে, তাই আমি তোমাদের খুব সুন্দরভাবে ভিডিওটা করে দেখাতে পারলাম এই কোণার্কের সূর্য মন্দিরটাকে। কোণার্কের এই সূর্য মন্দিরটি তৈরি করতে 1200 কর্মচারী লেগেছিল, আর 1200 কর্মচারী 12 বছর ধরে কাজ করার পরে এই মন্দিরটি তৈরি করেছিলেন। কিন্তু এই মন্দিরটি সম্পূর্ণ নয়, কাজ চলাকালীন দুর্ঘটনাবশত মন্দিরের চূড়া থেকে একজন কর্মী পড়ে যাওয়ায় তারপর থেকে এই মন্দিরের কাজ বন্ধ হয়ে যায়। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। পরবর্তীকালে ব্রিটিশদের দ্বারা এই মন্দিরটিকে সম্পূর্ণ পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন গাঙ্গেয় বংশীয় রাজা নরসিংহদেব, তার স্ত্রী চন্দ্রাবতী দেবীর স্মৃতিতে।
আর এই যে দেখতে পাচ্ছ সামনে চর পড়ে যাওয়া একটা চন্দ্রভাগা বীচ, এই বীচটি হলিডের সময় তৈরি হয়ে যায় ট্যুরিস্ট স্পট বা পিকনিক স্পটে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক বোট রয়েছে, মানে এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, যদিও বা আমাদের হাতে খুব কম সময় থাকায় এগুলো আমরা খুব একটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম না। আর এই রামাচণ্ডীর মন্দিরে আগে পাঠাবলি হলেও এখন কিন্তু এখানে আর পাঠাবলি হয় না, তার বদলে এখানে পোড়া মাছ মাকে ভোগ দেওয়া হয়। যাই হোক, আমাদের এই ট্যুরটার শেষ পর্যায়ে চলে এসেছি। রামাচণ্ডীর মন্দির দেখে আমরা শেষে যাব স্যান্ড আর্ট মিউজিয়ামে, ওটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো এখানে আমাদের 15 মিনিটের হল্ট দিয়েছে। আর আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন স্যান্ড আর্ট মিউজিয়ামে চলে এসেছি। চলো ভিতরটা গিয়ে তোমাদের দেখাই। স্যান্ড আর্টের একচ্ছত্র নায়ক বলতে পারো উড়িষ্যা। স্যান্ড আর্ট মিউজিয়ামে ঢুকতে গেলে তোমাদের প্রতি জন পিছু 30 টাকা করে লাগবে। আজকের এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।